হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 4 বাটারফ্লাই দ্য হিরো এই অংশটি নিয়ে। এই অংশটির অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই আমরা এই পেজের বা এই চ্যাপ্টার যে রিডিং পার্ট সেটা আমরা আলোচনা করে রেখেছি, তোমরা সেটা অবশ্যই দেখতে পারো। এখন আমরা যে অনুশীলনীর প্রশ্নগুলো অর্থাৎ অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই নন্দী টিউশন চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করবে। আমরা প্রথমেই চলে আসবো অ্যাক্টিভিটির প্রথম পার্ট, অন ইয়োর মার্ক। অর্থাৎ প্রথমে কি বলা হয়েছে, ম্যাচ দ্য পিকচার অফ দ্য পার্সন উইথ দেয়ার প্রফেশন। এখানে কিছু পার্সনের পিকচার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এবং সাথে সাথে তাদের যে প্রফেশন অর্থাৎ কাজ, সেই কাজেরও বিষয়টা এখানে দেওয়া আছে। দেখো প্রথমেই আমরা অলরেডি কিছু ম্যাচ করে রেখে দিয়েছি। প্রথমে কি বলা আছে দেখো, পার্সন। প্রথমে আমরা দেখতে পাচ্ছ একজন যে নার্স বা ডক্টর যাই বলি না কেন, এখানে একজন ডক্টরেরই ছবি দেওয়া আছে। তো ডক্টর টেক্স কেয়ার সিক পিপল হবে, তো দুর্বল বা অসুস্থ মানুষদের যে যত্ন নেওয়া বা তাদের সেবা শুশ্রূষা করা, এই সমস্ত কাজগুলো তো আমরা জানি নার্স করে। তো এখানে ছবিটা কিন্তু অনেকটাই ডক্টরের মতন দেওয়া আছে দেখতে পাচ্ছ। যাই হোক, টেক্স কেয়ার অফ সিক পিপল। আর এটা অবশ্যই সোলজার ফাইটস ফর হিজ অথবা হার কান্ট্রি, তার দেশের জন্য লড়াই করে বা যুদ্ধ করে। আর এটা প্লেয়ার্স আছে দেখতে পাচ্ছ, একজন দৌড় প্রতিযোগিতা অংশ নিয়েছে। প্লেস ফর হিজ অথবা হার টিম ইন দ্য ফিল্ড, মাঠে তার দলের হয়ে খেলে। আর এখানে দেখতে পাচ্ছ একজন কোবলার মুচি মেন শুজ, জুতো সারাই করে। তো আমরা এভাবেই প্রথম যে অংশটা সেটা করলাম। এরপর আমরা পরবর্তী পেজে আসব। দেখো পরবর্তী অ্যাক্টিভিটি 1 কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। তো এখানে বেশ কয়েকটি অল্টারনেটিভ উত্তর দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা ফাঁকা জায়গায় পূরণ করতে হবে, বসাতে হবে। কি বলেছে, দ্য রাইটার ওয়েন টু হিজ, অর্থাৎ লেখক কার বাড়ি গিয়েছিল, ওয়েন টু হিজ আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস, ফ্রেন্ডস হাউস। তো দেখতে পাচ্ছি এখানে আঙ্কেলস হাউস লিখে দিয়েছে অলরেডি। ডিউরিং দ্য আফটারনুন দ্য রাইটার্স ওয়াজ বোর্ড হবে, বিকেলবেলা লেখক তো অনেকটাই একঘেয়ে অনুভব করতো, অর্থাৎ হ্যাপি, অ্যাংরি, বোর্ড ফিল করতো। দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ফুটবল আর ক্রিকেট এভরি আফটারনুন, প্রতিদিন বিকালে তারা ফুটবল এবং ক্রিকেট খেলে। দ্য রাইটার্স ফেল দ্যাট হি ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট, লেখক নিজেকে অনেকে গুরুত্বহীন অনুভব করেছিল। ইম্পর্টেন্ট, পাওয়ারফুল, আনইম্পর্টেন্ট, এখানে আনইম্পর্টেন্ট হবে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো সেই প্রশ্নে কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি 2 এ, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাক্কেল। মিরাক্কেল মানে বিস্ময়কর বলতে তুমি কি বোঝো। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার বন্ধুদের সাথে সেটা আলোচনা করো। তো আমরা এখানে অবশ্যই ডিসকাস করব। কি বলছে না, আই থিঙ্ক দ্য মিরাক্কেল ওয়াজ দ্যাট হি অর দ্য রাইটার গট এ চান্স টু প্লে ফুটবল আর ক্রিকেট। আমি মনে করি বিস্ময়কর ঘটনাটা এখানে কি ছিল, যে লেখক একটা সুযোগ পেয়েছিল ফুটবল অথবা ক্রিকেট খেলতে, তাই তো। আই থিঙ্ক দ্য মিরাক্কেল ওয়াজ দ্যাট হি, এখানে দ্য রাইটার গট এ চান্স টু প্লে ফুটবল আর ক্রিকেট, অর্থাৎ সুযোগ পেয়েছিল কি খেলতে, ফুটবল অথবা ক্রিকেট খেলতে। এটাই কিন্তু এখানে একটা বিস্ময়কর ঘটনা ছিল। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাক্কেল। ঠিক আছে, তো আমরা পরবর্তী পার্টে আসবো। অ্যাক্টিভিটি 3 কি বলা হয়েছে না, রাইট টু অর টি ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বক্সে আমাদের যে সঠিক উত্তরটি ট্রু অথবা ফলস হবে সেটা এখানে আমাদের মার্কিং করতে হবে, অর্থাৎ যেখানে টি হবে টি আর যেখানে এফ হবে সেটা এফ বক্সে লিখতে হবে। অপু ওয়েন টু সি এ ফুটবল ম্যাচ, অপু কি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, তো আমরা জানি না, সেটা কবাডি ম্যাচ, ফলস। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার, গত বছরের বিজয়ী দল ছিল মতিগঞ্জ টিম, অবশ্যই কথাটা ঠিক। মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ, অনেক মানুষ জড়ো হয়েছিল বুড়ির মাঠে টু এনজয় দ্য ম্যাচ, ম্যাচটিকে উপভোগ করতে, অবশ্যই কথাটা ঠিক। নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, নাসির অপুকে প্লেগ্রাউন্ডে টেনে নামিয়েছিল। তো এখানে তো নাসির আসতেই পারেনি, তাহলে নাসির কী করে টেনে নামাবে, তো কথাটা ফলস। অ্যাক্টিভিটি 4 কি বলেছে দেখো, ম্যাচ কলম এ কলম বি বাই মিনিংফুল সেন্টেন্স। কি বলছে
না, অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু এবং তার খুড়তুতো দাদা বা ভাই হতে পারে, অবশ্যই বুড়ির মাঠ যাবে। কেন না, কটার সময় যাবে? বাই 4 o'clock, মানে 4টের সময়। অপু ওয়াজ আনেক্সাস, অপু চিন্তিত ছিল অ্যাবাউট দ্য রোল ইন দ্য ম্যাচ, ম্যাচেতে তার ভূমিকাটা কী হবে সেটা নিয়ে। নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল, নাসির আসতে পারেনি কারণ তার মা ছিল অসুস্থ। ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা ছিল একটা সম্মানের ব্যাপার ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের, এটা ছিল আমাদের গ্রামের জন্য একটা সম্মানের ব্যাপার। তো আসবো আমরা পরবর্তী অংশে। অ্যাক্টিভিটি 5 কি বলা হয়েছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, সঠিকভাবে আমাদের সাজাতে হবে সেন্টেন্সগুলোকে। পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস, এই বক্সে নাম্বারিং করতে হবে। তো দেখো প্রথম কোনটা হবে না, আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি খেলার মাঠের একটা অংশের মধ্যে প্রবেশ করেছিলাম, অর্থাৎ খেলার মাঠের মধ্যে প্রবেশ করেছিলাম। 2 নম্বর কী হবে, দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরেছিল, অর্থাৎ সেই যে কবাডি ম্যাচের যে দাগগাটা থাকে তার মধ্যে, সেই দাগের মধ্যে প্রবেশ করেছিলাম, তারা আমাকে সহজেই ধরেছিল। আই ফেল্ড হেল্পলেস, আমি নিজেকে অসহায় বোধ করেছিলাম, এটা 3 নম্বর হবে। আই এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট, আমি একটা যন্ত্রণাদায়ক কামড় অনুভব করেছিলাম, এটা 4 নম্বর। আই গেভ এ জার্ক, আমি একটি ঝাঁকুনি দিয়েছিলাম। এভাবে তোমরা পরবর্তী মানে তোমরা যে নাম্বারিংগুলো পরপর সাজিয়ে নেবে, বা তোমরা এগুলো সিরিয়ালিও লিখতে পারো। হ্যাঁ, আমরা চলে আসবো এরপর অ্যাক্টিভিটি 6-এ। দেখো অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। প্রথম কি বলেছে, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, বিপক্ষ দলের খেলোয়াড়রা কেমন খেলেছিল। দ্য অপোনেন্টস প্লেড রিয়ালি ওয়েল, বিপক্ষ দলের খেলোয়াড়রা সত্যিই ভালো খেলেছিল। বি, হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, কেন আমাদের সমর্থকরা আশা ছেড়ে দিয়েছিল। না, দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, সমর্থকরা তাদের আশা ছেড়ে দিয়েছিল। বিকজ 1 by 1 দেয়ার প্লেয়ার্স ওয়ার কট, কারণ একের পর এক তাদের খেলোয়াড় ধরা পড়ে গিয়েছিল, ধরা পড়ে গিয়েছিল। তো সি কি বলছে, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, অপু কখন ঝাঁকুনি দিয়েছিল। অপু গেভ এ জার্ক হোয়েন হি ফেল্ট এ সেভার বাইট অন হিজ রাইট লেগ, অপু ঝাঁকুনি দিয়েছিল যখন সে তার রাইট লেগ অর্থাৎ বাম পায়ে একটা কী হয়েছিল, তীব্র কামড় অনুভব করেছিল। সেভার বাইট অন হিজ রাইট লেগ, তার বাঁ পায়ে যখন একটা তীব্র কামড় অনুভব করেছিল তখন সে ঝাঁকুনি দিয়েছিল। হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর দলের হয়ে কে জিতেছিল। অ্যান্ড আনএক্সপেক্টেড জার্ক বাই অপু অন দ্য ম্যাচ ফর অপুস টিম, একটা অপ্রত্যাশিত ঝাঁকুনি বাই অপুর দ্বারা অন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুস টিমের হয়ে জিতিয়ে দিয়েছিল। তাহলে একটা অপ্রত্যাশিত ঝাঁকুনি কিন্তু অপুর টিমটাকে জিতিয়েছিল। তাহলে হু উন দ্য ম্যাচ ফর অপুস টিম, না একটা অপ্রত্যাশিত ঝাঁকুনি, অ্যান্ড আনএক্সপেক্টেড জার্ক বাই অপু অন দ্য ম্যাচ ফর অপুস টিম। তো আমরা অ্যাক্টিভিটি 6টা করলাম। সরি, এখানে একটা বিশেষ বিষয়ে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে রাইট লেগ, এখানে সম্ভবত বাম পা বলা হয়েছে, এটা অবশ্যই ডান পা হবে, তোমরা এটা একটু দেখে নেবে। আমরা চলে আসবো পরবর্তী অংশে। অ্যাক্টিভিটি 7A কি বলছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলো পড়ো। সার্কেল দ্য নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন, অর্থাৎ এখানে আমরা আন্ডারলাইন দ্য ওয়ার্ড অর্থাৎ সার্কেল দ্য নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড, অর্থাৎ যেগুলো নাউন আছে সেগুলো সার্কেল করব, আর যেগুলো ডেসক্রাইবিং ওয়ার্ড আছে অর্থাৎ সেগুলোকে আমাদের কী করতে বলা হয়েছে না, আন্ডারলাইন করতে বলা হয়েছে, অর্থাৎ যেগুলো বিশেষ করে অ্যাডজেক্টিভ। হি ইজ এ ব্রেভ বয়, বয়টা এখানে নাউন আর ব্রেভটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, আমরা অ্যাডজেক্টিভ বলি। দিস ইজ এ বিউটিফুল ড্রেস, ড্রেসটা এখানে নাউন আর বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলোকে আমরা আন্ডারলাইন করেছি ডেসক্রাইবিং ওয়ার্ড। চলে আসবো আমরা পরবর্তী অংশে। নোট দ্যাট দ্য ওয়ার্ড ইউ হ্যাভ আন্ডারলাইন আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, তো দেখো যেগুলোকে তোমরা আন্ডারলাইন করলে সেগুলোকে কী বলা হচ্ছে না, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। একটু আগেই বলেছি এগুলো অ্যাডজেক্টিভ, বিশেষণ পদ বাংলায় বলা হয়। এ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইব দ্য কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পারসন, অ্যানিম্যাল, প্লেস অর থিংস।
তাহলে এই কোয়ালিফাইং অ্যাডজেক্টিভগুলো কি বর্ণনা করে? এ কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টার্স এ পার্সন, একজন ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, এই সমস্ত কিছু বোঝায়। অথবা শুধু ব্যক্তি কেন, একটা প্রাণী হতে পারে, একটা জায়গা হতে পারে, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এইসব বোঝায়, এইসব বোঝাবে, সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো 7b-তে দেখো সেই কোয়ালিফাইং অ্যাডজেক্টিভের তলাতেই আমাদের আন্ডারলাইন করতে বলা হয়েছে। আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। লাঞ্চটা কেমন ছিল? না টেস্টি। টেস্টি হচ্ছে এখানে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। আই শ অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। গতকাল আমি একটি উত্তেজনাপূর্ণ খেলা দেখেছিলাম, বা এক্সাইটিং, এখানে ম্যাচটা কেমন ছিল? না এক্সাইটিং, এটা একটা অ্যাডজেক্টিভ। মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। স্টোরিটা কেমন ছিল? না ইন্টারেস্টিং, স্টোরিটা এখানে অ্যাডজেক্টিভ। দ্য ব্রাইট মুন শাইন ইন দ্য ক্লিয়ার স্কাই। পরিষ্কার আকাশটা কেমন ছিল? না পরিষ্কার, অর্থাৎ ক্লিয়ার। ক্লিয়ারটা এখানে অ্যাডজেক্টিভ। আর মুনটা কেমন ছিল? না ব্রাইট, অর্থাৎ উজ্জ্বল। এই ব্রাইট, ক্লিয়ার দুটোই এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাক্টিভিটি 7b-টাও কমপ্লিট করলাম। এখন অ্যাক্টিভিটি 7c। 7c-তে কি বলা হয়েছে? In the following sentences, underline the past form of the verb that end with ed. অর্থাৎ পাস্ট ফর্ম করা হয়েছে ইডি যোগ করে। নাও সার্কেল দ্য পাস্ট ফর্ম অফ দ্য verb that are formed by the changing letters of the present form. এবার কি বলেছে? না নাও সার্কেল দ্য পাস্ট ফর্ম, এখন পাস্ট ফর্মগুলোকে সার্কেল করতে বলেছে, অফ দ্য ভার্ব দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স, অর্থাৎ লেটার পরিবর্তন হয়ে যেগুলো ভার্ব হয়েছে সেগুলোকে সার্কেল করতে বলা হয়েছে। দেখো, সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ড। তো এখানে ফিল থেকে তো ফেল্ট হয়েছে, ফিল থেকে ফেল্ট, অর্থাৎ এটা পাস্ট ফর্ম হয়েছে ফিল থেকে, তো এটা আমরা সার্কেল করেছি। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, তো চিয়ারটা তো আমাদের ইডি যোগ করে, তাই জন্য এটা আমরা আন্ডারলাইন করেছি। দে কট মিজিলি, কট ক্যাচ থেকে কট হয়, তো এটাও সেন্টেন্স, এটাও হচ্ছে লেটার চেঞ্জ করে হয়েছে পাস্ট ফর্ম, তা ক্যাচ থেকে কট। উই ক্ল্যাপড, ইডি যোগ হয়েছে, এটা আন্ডারলাইন করেছি। উই শাউটেড, শাউট থেকে শাউটেড, ইডি যোগ হয়েছে, সেই জন্য এটাকে আমরা আন্ডারলাইন করেছি। তো এখন এখান থেকে আমরা একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হবে যে বোথ দ্য আন্ডারলাইন অ্যান্ড সার্কেল ওয়ার্ডস আর পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, অবশ্যই এগুলো সব পাস্ট ফর্ম ভার্বের। নোট দ্যাট দ্য ভার্ব হুইচ ফর্ম দ্য সিম্পল পাস্ট টেন্স বাই অ্যাডিং ইডি টু দ্য প্রেজেন্ট ফর্ম আর কল্ড রেগুলার ভার্ব, অর্থাৎ যেগুলো আমরা ইডি যোগ করে ভার্ব প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম করেছি সেগুলোকে আমরা রেগুলার ভার্ব বলছি, তাই তো। অ্যাডিং ইডি টু দ্য প্রেজেন্ট ফর্ম আর কল্ড রেগুলার ভার্বস, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে যেগুলো পাস্ট ফর্ম হয়েছে সেগুলোকে আমরা রেগুলার ভার্ব বলছি। আর ভার্বস দ্যাট আর ফর্ম দ্য পাস্ট টেন্স উইথাউট অ্যাডিং ইডি কল্ড ইরেগুলার ভার্ব, অথচ যেগুলো পাস্ট ফর্মে আছে শুধুমাত্র লেটার চেঞ্জ হয়েছে, যেখানে কোনো ইডি যোগ নেই, সেগুলোকে আমরা ইরেগুলার ভার্ব বলছি, ইরেগুলার ভার্ব। তো আমরা পরবর্তী পেজে রেগুলার ইরেগুলার নিয়ে আরও বিস্তৃত আলোচনায় আসছি। কি বলছে? পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখান থেকে রেগুলার আর ইরেগুলার ভার্বগুলো খুঁজে নিতে হবে এই সেন্টেন্সগুলো থেকে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এবং সেই বক্সের মধ্যে সেগুলো লিখতে বলা আছে। প্রথমে কি আছে দেখো, তোরসা স্যাং বিউটিফুললি, স্যাং পাস্ট ফর্ম, তো এখানে কিন্তু এটা ইরেগুলার ভার্ব, কারণ ইডি যোগ করে হয়নি, জাস্ট লেটার চেঞ্জ করে হয়েছে। স্যাং দেখো আমরা ইরেগুলার ভার্বের ঘরে বসিয়েছি। মাই ব্রাদার হেল্প মি ইন মাই স্টাডিজ, হেল্প এটা পাস্ট ফর্ম, ইডি যোগ করা হয়েছে, তাই এটা রেগুলার ভার্বের ঘরে বসিয়েছি। সি ওয়াক টু স্কুল এভরিডে, ওয়াক এটা একটি পাস্ট ফর্ম, ইডি যোগ করে হয়েছে, তাই আমরা এটাকে রেগুলার ঘরে বসিয়েছি, রেগুলার ভার্বের ঘরে। দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি, ফাইট থেকে ফট হয়, এটা লেটার চেঞ্জ করে হয়েছে, অর্থাৎ ইরেগুলার ভার্ব, তাই এগুলোকে আমরা ইরেগুলার ভার্বের ঘরেই বসিয়েছি। অর্থাৎ আমরা রেগুলার ইরেগুলার ভার্বের বিষয়টা এখানে জানলাম। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 8A-তে চলে আসবো। দেখো 8A-তে কি বলা হয়েছে? অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু দ্য মিনিংফুল ওয়ার্ড। তো আমাদের এখানে লেটারগুলো এলোমেলো দেওয়া আছে, আমাদের এগুলো সাজিয়ে নিলে একটা করে মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়ে যাবে। দেখো প্রথমে একটা সাজালে কি আসছে না, কাজিন আসছে, COUSIN। তারপরে দেখো মিরাক্কেল হবে MIRACLE, মিরাক্কেল। তারপরে দেখো প্রেস্টিজ, PRESTIGE।
তারপরে দেখো সাপোর্টার্স, SUPPORTERS, সাপোর্টার্স। ঠিক আছে, এখানে আমরা পরবর্তী পেজে আসবো। পরবর্তী অ্যাক্টিভিটি 8B-তে কী বলা হয়েছে, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের সেন্টেন্স বানাতে হবে। কি না, প্রথমে ভ্যাকেশান বলেছে, লাস্ট সামার ভ্যাকেশান আই ভিজিটেড নিউ দিল্লি। গত গ্রীষ্মের ছুটিতে আমি নিউ দিল্লি গিয়েছিলাম। আনক্সাস, আই ওয়াজ আনক্সাস টু সি দ্য ক্রিকেট ম্যাচ। আমি ক্রিকেট ম্যাচটি দেখার জন্য খুব উৎসাহিত বা কৌতূহলী ছিলাম। সেভিয়ার, ইয়েস্টারডে আই ফেল্ট এ সেভিয়ার বাইট অন মাই লেফট হ্যান্ড। আমার লেফট হ্যান্ডে একটা তীক্ষ্ণ কামড় অনুভব করেছিলাম গতকাল, ইয়েস্টারডে। জাম্প, আই ট্রাইড টু জাম্প আউট ফ্রম দ্য উইন্ডো। আমি চেষ্টা করেছিলাম জানালা থেকে ঝাঁপ দিয়ে বের হতে। আই ট্রাইড টু জাম্প আউট ফ্রম দ্য উইন্ডো। তো চলে আসবো আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে। দেখো অ্যাক্টিভিটি 9A-তে কি বলা হয়েছে না, রাইট 4 সেন্টেন্স অন হাউ ইউ সেলিব্রেট ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস তুমি কিভাবে পালন করে থাকো, এটা 4টে সেন্টেন্সে লিখতে বলা হয়েছে। কিছু হিন্টস দেওয়া হয়েছে, দেখো হিন্টসগুলো কি, ইনভলভমেন্ট অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, কীভাবে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, অ্যাক্টিভিটি পারফর্মড, কীরকম অ্যাক্টিভিটি হয়, আর ইয়োর ফিলিং, তোমার অনুভূতিটাই বা কেমন। তো আমরা অলরেডি এই বিষয় আমরা একটা অ্যাক্টিভিটি লিখে নিয়েছি। আমরা দেখো সেই অ্যাক্টিভিটির বিষয়টা এখানে আলোচনা করব। অ্যাক্টিভিটি 9A-তে প্রথমেই কি বলা হচ্ছে দেখো, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ইজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল এভরি ইয়ার। আমাদের স্কুলে প্রতি বছর পালন হয়। অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর পার্টিসিপেট ইন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড কালচারাল প্রোগ্রামস। সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামে। আওয়ার হেডমাস্টার অর হেডমিস্ট্রেস হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা মহাশয়া জাতীয় পতাকা উত্তোলন করেন। অ্যান্ড গিভ এ স্পিচ, এবং একটি বক্তব্য দেন। আই ফিল ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি। আমি আমার দেশকে নিয়ে খুব গর্ব অনুভব করি। তো আমরা এভাবেই অ্যাক্টিভিটি 9A কীভাবে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করি সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অ্যাক্টিভিটি 9B কী বলা হয়েছে দেখো, 9B-তে কী বলা হয়েছে, রাইট 4 সেন্টেন্স অফ ইউর ফেভারিট গেম। তোমার ফেভারিট গেম নিয়ে 4টে সেন্টেন্স লিখতে বলা হয়েছে। কীভাবে লিখতে হবে না, হিন্টস বলেছে, নেম অফ দ্য গেম, হাউ ইট ইজ প্লেড, হোয়াই ডু ইউ এনজয় প্লেইং ইট, কীভাবে তুমি এটাকে এনজয় করো সেটা লিখতে হবে। তাহলে আমরা এটা কীভাবে লিখছি সেটা দেখব। দেখো অ্যাক্টিভিটি 9B আমরা অলরেডি লিখে রেখেছি। মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট বিকজ আই লাভ টু প্লে দিস গেম। আমার ফেভারিট গেম খেলা হচ্ছে ক্রিকেট, কারণ আমি এই খেলা খেলতে খুব ভালোবাসি। দিস গেম ইজ প্লেড বিটুইন 2 টিমস। দুটো দলে এই খেলা হয়, দুটো দল নিয়ে হয়, দুটো দলের মধ্যেই খেলাটা হয়ে থাকে। অ্যান্ড ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, এবং প্রতি দলে থেকে 11 জন করে খেলোয়াড়, 11 প্লেয়ার্স। ক্রিকেট ইজ প্লেড বাই ব্যাট অ্যান্ড বল। ক্রিকেট খেলা হয় ব্যাট বল নিয়ে। দিস গেম কিপস মি ফিজিক্যালি ফিট। এই খেলা আমাকে শারীরিকভাবে তরতাজা রাখে। দিস গেম কিপস মি ফিজিক্যালি ফিট। শারীরিকভাবে আমাকে তরতাজা রাখে এই খেলা। তো আমরা এভাবেই দ্য হিরো চ্যাপ্টার অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করলাম। তোমরা ইতিমধ্যেই সেটা দেখলে। যদি তোমাদের এই বিষয়গুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নন্দী টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে। আজ এই পর্যন্তই।